হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলার বিস্তারিত আপডেট। শুনানির বাংলায় ব্যাখ্যা, কি কি ঘটলো আজ সুপ্রিম কোর্টে। 16,500 রিক্রুটমেন্টে বিএড প্রার্থীদের কতটা আবেদন করেছিল তারা, বিএড কতজন প্রার্থী রয়েছেন, তাদের চাকরি থাকবে কিনা, তাদের নিয়ে কি কি শুনানি হলো আজ, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো আজ সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে মামলাটির বিস্তারিত শুনানি হয়েছে। বিএড ভার্সেস ডিএলএড এর এই ক্লারিফিকেশন মামলাটি। তো কি কি ঘটলো সরাসরি চলুন আজ বাংলায় আমরা ব্যাখ্যা করে নেব, কি কি হয়েছে শুনানির বিস্তারিত জেনে নিই। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আজকের শুনানির শুরুতেই ডিএলএড দের পক্ষ থেকে মীনাক্ষী অরোরা ম্যাম, এছাড়া আরো অনেকেই ছিলেন। তো তারা প্রথমে ডিএলএড এর পক্ষ থেকে তারা বলতে শুরু করেন, এই যে বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলা, যারা বিএড ক্যান্ডিডেটরা তারা যে ক্লারিফিকেশন চেয়েছে, সেখানে তিনটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা ধরেই নিয়েছে যে 11ই আগস্ট 2023 তারিখের সুপ্রিম কোর্টের অর্ডারটি রেট্রোস্পেক্টিভ নেচারের হবে। অর্থাৎ ইতিমধ্যেই উত্তরাখণ্ড হাইকোর্ট, পাটনা হাইকোর্ট, ছত্তিশগড়ের হাইকোর্ট, এই তিনটি হাইকোর্ট 11ই আগস্ট যে জাজমেন্টটা দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেটা রেট্রোস্পেক্টিভ নেচার হিসেবে তারা কার্যকরী করে দিয়েছে। অর্থাৎ এই তিনটি রাজ্যে বিএডদের বাতিল করার প্রক্রিয়া শুরু হচ্ছে 28শে জুন 2018 তারিখ থেকেই। অর্থাৎ যেদিন থেকে এনসিটি 2018 সালের রুলস তারা কার্যকরী করেছিল, সেদিন থেকেই এই রুলসটি কার্যকরী করার তৎপরতা গ্রহণ করেছেন, এমনটাই ডিএলএডদের পক্ষ থেকে বলা শুরু করেন তারা। তো এখানে সুপ্রিম কোর্ট আবার নতুন করে কিভাবে সিদ্ধান্ত নিতে পারে, যেখানে তিনটি হাইকোর্ট তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অর্থাৎ এই তিনটি রাজ্যে যে সমস্ত বিএড ক্যান্ডিডেট 28শে জুন 2018 তারিখের পর থেকে ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, তাদের সম্পূর্ণভাবে চাকরি থেকে বের করে দিয়েছে সেই রাজ্যের সরকার, সেই রাজ্যের হাইকোর্টের নির্দেশ অনুসারে। অর্থাৎ তারা সুপ্রিম কোর্টের অর্ডারটিকে তারা রেট্রোস্পেক্টিভ ইন নেচার হিসেবে কার্যকরী করেছে। এরপর বিএডদের পক্ষ থেকে কথা বলা শুরু হয়। পাটোলিয়া স্যার তিনি প্রবল আপত্তি তোলেন ডিএলএডদের এই সমস্ত বক্তব্যের বিরুদ্ধে। তিনি বলেন যে কোনো রাজ্যের হাইকোর্ট এই ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নিতেই পারে না, তাদের এরকম কোনো অধিকার নেই। হাইকোর্টের রায় সর্বোচ্চ রায় নয়, তার জন্য রয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সিদ্ধান্ত যা নেওয়া সেটা এখানেই নেওয়া হবে, এখানেই মাননীয় বিচারপতিরা তারাই সিদ্ধান্ত নেবেন। তখন ডিএলএড এর পক্ষ থেকে তারা বলতে শুরু করেন যে না, হাইকোর্টেরও অধিকার রয়েছে, হাইকোর্ট 226 নম্বর ধারা প্রয়োগ করে তারা যে কোনো অর্ডার দিতেই পারে। সেক্ষেত্রে এই তিনটি হাইকোর্ট তারা তেমনটাই করেছে। এরপর বিএডদের পক্ষ থেকে প্রবল আপত্তি তোলা হয়। তারা বলেন যে এই জাজমেন্ট যেহেতু সুপ্রিম কোর্ট থেকেই এসেছে, সুপ্রিম কোর্টই যেহেতু এই জাজমেন্টটা দিয়েছে, তাই পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সুপ্রিম কোর্টেরই রয়েছে। তাছাড়া বিভিন্ন হাইকোর্ট বিভিন্ন রকম সিদ্ধান্ত নিচ্ছে, সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে আসা খুবই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তাই সুপ্রিম কোর্টই একমাত্র সঠিক এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। তখন ডিএলএডদের পক্ষ থেকে মীনাক্ষী অরোরা ম্যাম তিনি আরো বলতে শুরু করেন, আগের শুনানিতে সারা দেশে কতটা ভ্যাকেন্সি রয়েছে এবং এই মুহূর্তে সারা দেশে কোনো রকম ভাবে ব্রিজ কোর্স করানো হয় কিনা, সেই বিষয়টি ডিএলএডদের পক্ষ থেকে তারা আরটিআই করে জেনেছিল। এবং তারা যেটা জানতে পেরেছে যে 2024 মার্চের পর্যন্ত তারা সারা দেশে কোনো ব্রিজ কোর্সে নেই, সেটা কিন্তু তারা আরটিআই এর মাধ্যমে জেনেছে এবং সেই মতো তারা একটা রিপোর্টও সাবমিট করেছে কোর্টে। 2018 সালে এনসিটি যে গেজেট প্রকাশ করেছিল, সেই গেজেটের মধ্যেই কিন্তু 6 মাসের ব্রেস কোর্সের কথা উল্লেখ করা ছিল। 6 মাসের ব্রেস কোর্সের একটা প্রভিশন ছিল, 2 বছর চাকরিকালীন এর মধ্যেই, চাকরি পাওয়ার মধ্যেই 6 মাসের এই ব্রেস কোর্স করে নেওয়ার কথা ছিল। কিন্তু যখন এই গেজেটটাই যখন বাতিল হয়ে যাচ্ছে, সেখানে 6 মাসের প্রভিশন আর থাকে কোথায়, তার অস্তিত্বই থাকছে না। এই মুহূর্তে দেশে কোনো রকম ভাবে 6 মাসের ব্রেস কোর্স নেই, যেখানে বিএড ক্যান্ডিডেটদেরকে নতুন ভাবে এলিজিবল করা সম্ভব হবে। তাছাড়া কিছু ইনএলিজিবল ক্যান্ডিডেট সারা দেশে টিচিং প্রক্রিয়া কন্ডাক্ট করছে, যেটা সংবিধানের 21 নাম্বার ধারা অনুযায়ী তারা দেশের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। ফলে তাদের এই সমস্ত বিএড ক্যান্ডিডেটদেরকে যাতে করে সম্পূর্ণভাবে কোয়াস্ট এবং সেট অ্যাসাইড করা হয়, তার জন্য কিন্তু তারা দাবি জানান এবং চাকরি বাতিল যাতে করা হয়, তার জন্য ইমিডিয়েট যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য কোর্টের কাছে আবেদন জানান। এর ফলে যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হবে, সেখানে ডিএলএড ক্যান্ডিডেটরা যারা অ্যাকচুয়াল যোগ্য, তাদেরকে সেই আবেদনগুলো ফুলফিল আপ করতে হবে সেই ভ্যাকেন্সিগুলোতে। ডিএলএডদের পক্ষ থেকে আরও একটা পয়েন্ট তুলে ধরা হয়। তারা বলে যে 6 মাসের ব্রেস কোর্স করতে গেলে তারা যে সেই কোর্সে কোয়ালিফাই করবে, এমনটির কোনো নিশ্চয়তা নেই। তখন বিএডদের পক্ষ থেকে আপত্তি তোলা হয় এবং তারা বলে যে ব্রিজ কোর্সে কোয়ালিফাই করার কোনো প্রয়োজন নেই, সেখানে সেরকম কোনো প্রভিশন নেই। ব্রিজ কোর্সটি অনলি ফর ইমপ্রুভমেন্ট ফর টিচিং অ্যাবিলিটি, অর্থাৎ টিচিং অ্যাবিলিটিকে আয়ত্ত করার জন্যই তাদের এই 6 মাসের ব্রিজ কোর্সটি দেওয়া হবে। তখন মাননীয় বিচারপতিদ্বয় তারা দুজনের মধ্যে একটু কথোপকথন করেন। তখন তারা বলেন যে তারা উভয় পক্ষকে এভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন বিভিন্ন সময় এসে কথা বলছেন, এভাবে তারা শুনতে চাইছেন না। তারা ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছে প্রশ্ন করেন যে পূর্বে যে অর্ডার ছিল
দুটি বিষয় তারা জানতে চেয়েছিলেন। প্রথমত, সারা দেশে এই মুহূর্তে কত পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ করার জন্য, এবং দুটো ইয়ার তারা উল্লেখ করে দিয়েছিলেন, 23-24 সেশন এবং 24-25 সেশনে। এই সেশনে কত পরিমাণে শিক্ষক নিয়োগ করা হয়েছে বা কত পরিমাণে শিক্ষক নিয়োগ করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল এবং কত পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে তার বিস্তারিত জানানোর জন্য, এবং তার পাশাপাশি কোনো 6 মাসের ব্রেস কোর্স করানো হয় কিনা, কোনো ইনস্টিটিউশন থেকে করানো হয় কিনা সারা দেশে, সেই বিষয়টি জানানোর কথা ছিল। তো তিনি প্রশ্ন করেন যে ইউনিয়ন অফ ইন্ডিয়া কি তার রিপোর্ট সাবমিট করেছে। তো ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তারা জানায় যে বিভিন্ন রাজ্য থেকে তাদেরকে চিঠি করা হয়েছে, কিন্তু সমস্ত রাজ্যগুলো তারা এখনো পর্যন্ত অ্যান্সার এসে পৌঁছায়নি। ফলে এই মুহূর্তে তারা কিন্তু একটা কমপ্লিট রিপোর্ট দিতে তারা পারছে না। সমস্ত রিপোর্ট কালেক্ট করতে তারা আরো 1 সপ্তাহ টাইম চেয়ে নিয়েছেন। তো মাননীয় বিচারপতি তিনি বলেন যে ঠিক আছে, আপনাদের আরো 1 সপ্তাহ সময় দিচ্ছি। 1 সপ্তাহ পর এই মামলাটি পুনরায় শুনানির জন্য আবার তোলা হবে। সেই হিসেবে মামলাটি আগামী সোমবার উঠতে চলেছে, অর্থাৎ 8ই এপ্রিল 2024 তারিখে মামলাটি পরবর্তী শুনানির জন্য উঠতে চলেছে। সেই সঙ্গে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে আরো আরেকটি প্রশ্ন করা হয়েছিল যে রাজস্থান হাইকোর্টের অর্ডার আসার আগে এবং তার পরে কতজন বিএড প্রার্থী চাকরিরত অবস্থায় আছেন, এবং 11ই আগস্ট সেই অর্ডারটি আসার আগে এবং পরে বিএড ক্যান্ডিডেটরা ইন সার্ভিস অবস্থায় কতজন রয়েছেন। এই সমস্ত তথ্যগুলো খুবই প্রয়োজন রয়েছে। এরপর বিহার থেকে একজন অ্যাডভোকেট বলা শুরু করেন। তিনি যে বিষয়টি বলেন যে এই অর্ডারটি, যে 11ই আগস্টের অর্ডারটি রেট্রোস্পেক্টিভ হবে নাকি প্রসপেক্টিভ হবে, সে বিষয়টা নিয়ে তিনি বক্তব্য রাখেন। রাজস্থান হাইকোর্ট যেদিন যে ডেট থেকে অর্ডার দিয়েছিল সেই ডেট থেকে কার্যকরী হবে কিনা সে বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন যে পাটনা হাইকোর্টের একটা মামলা আপনাদের 3 জাজের একটা বেঞ্চ থেকে একটা অর্ডার পাস হয়েছিল, যে ডেটে আপনারা অর্ডার দিয়েছিলেন, অর্থাৎ 11ই আগস্ট 2023 তারিখ থেকে কার্যকরী হবে কিনা তা পূর্ব থেকে কার্যকরী হবে, তখন আপনারা নির্দেশ দিয়েছিলেন যে সেটা 2018 সাল থেকেই কার্যকরী করা হবে, অর্থাৎ সেটা রেট্রোস্পেক্টিভ ইন নেচারের হবে, এবং সেই সঙ্গে বিএডদের চাকরি কোয়াস্ট অ্যান্ড সেট অ্যাসাইড করা হচ্ছে, সম্পূর্ণ এই টার্মটি তারা ইউজ করেছিলেন। ফলে রাজস্থান হাইকোর্টের ডেট না ধরে মূল জায়গা থেকেই যেন সেটাকে ধরা হয়, তার জন্য অর্থাৎ 2018 সাল থেকেই যেন সেটা ধরা হয়, তার জন্য কিন্তু তারা দাবি তোলেন। ডিএলএডদের পক্ষ থেকে এই দাবি তোলা হয়েছে। তখন বিএডদের পক্ষ থেকেও কিন্তু প্রবল আপত্তি তোলা হয়। এবার আমরা জানবো আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের 16,500 রিক্রুটমেন্টে বিএড ক্যান্ডিডেটদের সংক্রান্ত কি কি বক্তব্য উঠে এসেছে, কি কি শুনানি হয়েছে। তো প্রথমেই আমাদের রাজ্য থেকে ডিএলএডদের পক্ষ থেকে সুবীর সান্যাল মহাশয় তিনি কথা বলতে শুরু করেন। তিনি বলেন যে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 2021 সালে 16,500 রিক্রুটমেন্টে প্রায় 7,000 বিএড ক্যান্ডিডেট ইন সার্ভিস অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে তারা সম্পূর্ণভাবে ইনএলিজিবল রয়েছে, তাদের চাকরি সম্পূর্ণভাবে বাতিল হওয়া উচিত। তখন মাননীয় বিচারপতিদ্বয় তারা বলেন যে কতজন ইন সার্ভিস আছেন সেই সমস্ত ডেটাগুলো আমরা এই মুহূর্তে আমাদের খুব একটা কাজে লাগবে না। আমরা মূলত যে অর্ডারটি দিয়েছি সেই অর্ডারটাকে ক্ল্যারিফাই করতে চাই। প্রত্যেক ক্যান্ডিডেটের যে ইকুয়াল রাইট রয়েছে সেটাকে কোর্ট এস্টাবলিশ করতে চাইছে। আমরা দেখব কোনো ক্যান্ডিডেটের ইকুয়াল রাইট যেন বিঘ্নিত না হয়। এরপর সুবীর সান্যাল বলেন যে এই মুহূর্তে বিএড ক্যান্ডিডেটরা যারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তাদের এই মুহূর্তে সম্পূর্ণভাবে তারা ইনএলিজিবল, তাদের যথার্থ কোয়ালিফিকেশন নেই, পেডাগোজিক্যাল দিক থেকেও তারা এই মুহূর্তে ইনএলিজিবল হয়ে যাচ্ছে, তাদের চাকরিতে এই মুহূর্তে কোনো রকম ভাবে চাকরিতে রাখা সম্ভব নয়। এই মুহূর্তে আমাদের রাজ্যে 16,500 রিক্রুটমেন্টে প্রায় সেখানে 7,000 বিএড ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, তাদের ব্রিজ কোর্স করানো হয়নি, সুতরাং তাদের চাকরিতে থাকার কোনো রকম অধিকার নেই। তখন মাননীয় বিচারপতি তিনি বলেন যে আমরা এভাবে হ্যাপাজেটলি আর কত শুনবো, আপনারা এক কাজ করুন, আপনারা এর জন্য দুটো কাউন্সিল গঠন করুন। একদিকে ইউনিয়ন অফ ইন্ডিয়া তারা কথা বলবে, অন্যদিকে বিএডদের পক্ষ থেকে কথা বলবেন এবং অন্যদিকে ডিএলএডদের পক্ষ থেকে কথা বলবেন। প্রত্যেককে 30 মিনিট করে সময় দেওয়া হবে, সম্পূর্ণ ম্যাটারটির শুনানি করাবো আমরা, তারপরে সর্বশেষে একটা সিদ্ধান্তে আসব। এবং তার আগে সবার আগে ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে রিপোর্ট সেই রিপোর্টটা আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সেই রিপোর্ট এলে তারপরে কিন্তু আমরা বিস্তারিত শুনানি করাবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যে 16,500 রিক্রুটমেন্টে যারা বিএড রয়েছে তাদের চাকরি কি থাকবে, তাদের ভবিষ্যৎ কি? দেখুন এই প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। তার আগে সুপ্রিম কোর্ট আজকে যে শুনানির পক্ষ থেকে সেখান থেকে যে 6টি মূল বক্তব্য, 6টি পয়েন্টকে আমি পয়েন্ট আউট করে তুলে ধরছি, সেখান থেকে কিন্তু আপনারাই অ্যান্সার পেয়ে যাবেন। প্রথমত মাননীয় বিচারপতিদ্বয় তারা কিন্তু একটা বিষয় বলতে চেয়েছেন যে কোয়ালিটি মেনটেন করার কথা তারা বলেছেন। দ্বিতীয়ত প্রত্যেক ক্যান্ডিডেটের রাইটটাকে স্টাবলিশ করা। তৃতীয়ত সারা দেশে প্রাথমিকের কতটা ভ্যাকেন্সি রয়েছে তা তারা জানাতে বলেছেন। কোনো ইনস্টিটিউশনে ব্রিজ কোর্স করানো হয় কি না সে বিষয়টি জানাতে বলেছে।
এবং রাজস্থান হাইকোর্ট যেদিন অর্ডার দিয়েছিল তার পূর্বে এবং তার পরে কতজন বিএড ক্যান্ডিডেট ইন সার্ভিস অবস্থায় রয়েছেন সেটা তারা জানতে চেয়েছেন। এবং 11ই আগস্ট সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিলেন তার পূর্বে এবং পরে কোনো ইন সার্ভিস বিএড ক্যান্ডিডেট এই মুহূর্তে সার্ভিস অবস্থায় রয়েছেন কিনা সেই তথ্যগুলো কিন্তু জানাতে বলেছে। তো এই সমস্ত তথ্য থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার, আপনারা অ্যান্সার পেয়ে যাচ্ছেন। এই রাজ্যের বিএড যে সমস্ত 16,500 রিক্রুটমেন্টে যে 7,000 বিএড ক্যান্ডিডেট রয়েছেন তাদের চাকরি যে একটা সুবিধাজনক অবস্থায় যাচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা থাকছে না। কেননা এই যে ইকুয়ালিটি মেনটেন করা, প্রত্যেক ক্যান্ডিডেটের রাইটটাকে স্ট্যাবলিশ করা, তারপর 6 মাসের যে ব্রিজ কোর্স করানো হয় কিনা বা কীভাবে করানো সম্ভব হবে সেই বিষয়টা যে একটা ভাবনা চিন্তা সেই দিকটা থেকে বোঝা যায়। এবং সমস্ত বিষয়টা তারা তথ্যটা যেহেতু কালেক্ট করছেন মাননীয় বিচারপতিদ্বয়, সেহেতু এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় যে বিএড ক্যান্ডিডেটদের তারা কিন্তু চাকরিতে সবহলে রাখার একটা চিন্তাভাবনা মাননীয় বিচারপতিদ্বয় তারা কিন্তু করছেন। সোমবার অর্থাৎ 8ই আগস্ট 2024 তারিখে পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয়েছে। তো এই মুহূর্তে ডিএলএডরা যেটা দাবি করছেন যে এই অর্ডারটি অবশ্যই রেট্রোস্পেক্টিভ নেচারের হওয়া উচিত, অর্থাৎ এনসিটি যে 2018 সাল থেকে যে গেজেট প্রকাশ করেছিল সেই ডেট থেকেই কার্যকরী হওয়া উচিত। সেই ডেট থেকেই কোনো বিএড ক্যান্ডিডেটকে চাকরিতে ইন সার্ভিস অবস্থায় থাকার কোনো রকম অধিকার তাদের নেই। অন্যদিকে বিএডদের পক্ষ থেকে তারা দাবি জানানো হয় যে এই মামলাটি অবশ্যই প্রসপেক্টিভ ইন নেচারের হওয়া উচিত, অর্থাৎ 11ই আগস্ট 2023 তারিখের পর থেকেই লাগু হওয়া উচিত। কেননা তার আগে পর্যন্ত এনসিটির যে গেজেট সেই গেজেটটা অবশ্যই কার্যকরী ছিল, সবহলে চলছিল। তো যেদিন থেকেই সুপ্রিম কোর্ট সেই অর্ডারটি বাতিল করে দেয়, অর্থাৎ সেই এনসিটি গেজেটটাকে বাতিল করে দেয়, তারপর থেকেই এটা কার্যকরী হওয়া উচিত, অর্থাৎ প্রসপেক্টিভ ইন নেচারের হওয়া উচিত। মাননীয় বিচারপতি তারা তাদের যে অবজারভেশন যে আমরা যে জাজমেন্টটা দিয়েছি সেটাকে ক্ল্যারিফাই করাই আমাদের মূল লক্ষ্য, সেটাকে সবার প্রথমে ক্ল্যারিফাই করব। সেই সঙ্গে প্রত্যেক ক্যান্ডিডেটের ইকুয়ালিটি এবং রাইট যেন সুরক্ষিত থাকে সেই দিকটা আমরা অবশ্যই দেখব। এই দুটি বিষয়ের উপরেই কিন্তু মামলার জাজমেন্ট আসবে। তো বিষয়টি সামগ্রিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।